তেসরা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর একটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। কিন্তু এখন থেকে আরম্ভ করে তেসরা আগস্টের মাঝখানে তো সামান্য কয়দিন মাত্র। এই সামান্য কয়দিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের এই ধাপ্পাবাজ সরকার সবাইকে বলার পরেও, জেনারেল হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন, বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ডক্টর ইউনূসকে এতবার বলার পরেও ডক্টর ইউনূস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি, জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। অবাক হবেন না। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনূস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে, বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলে পেলে এরা বুঝতে পারছে না, তখনও বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে ২০১০ হলেও কিন্তু হয়েছে। এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনূস তারা ফাঁসির রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে মা যখন খাবার খাওয়াই, যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব, বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব, আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে দেবো। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস ৮ই অগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে পরেই বলেছে, এই যে আমরা দিব, এই যে আমরা দিব। ১ বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনূস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের, সেইটার ভিতরে তার কন্টেন্টসগুলো কি থাকবে। যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেই সব বিপ্লবীরা সেই দাবি করছে, একমাত্র তারাই হচ্ছে দাবিদার। কিন্তু ডক্টর ইউনূস যত আজে বাজে রাজনৈতিক দল, যাদের কোনো নাম নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসের ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত দিচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস কি হবে। সুতরাং হোয়াট ডু ইউ এক্সপেক্ট এর থেকে আপনি ভালো কি আশা করেন? হাসিনা কোনো, আওয়ামী লীগ কোনো পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই, তাই হাসিনা সরকারের আসার আর কোনো সম্ভাবনা নাই বললেই চলে। একমাত্র আল্লাহ নিশ্চয়তা দিয়ে কোনো কিছু বলতে পারেন, আর কারোর ক্ষমতা নাই। তাই আমি নিশ্চয়তা দিয়ে 100% বলে করার, তবে একটা সাধারণ বিবেক বুদ্ধিতে যা বলে, পৃথিবীর কোনো স্বৈরাচারী কোনো নেতৃত্ব, পরবর্তী নেতৃত্ব তৈরি করে যায় নাই এবং হাসিনাও তাই করে নাই। তাই হাসিনাকে আবার সরকারে ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে কি থাকে, আওয়ামী লীগের যেসব চোর, সন্ত্রাসবাদ, ধর্ষক নেতা নেত্রী আছে, তারা কি কখনো একটা জনতাকে একত্র করে একটা সরকার গঠন করার ক্ষমতা আছে? সেই জন্যই তো সোহেল তাজের মতো একটা ধাপ্পাবাজ, একটা বদমাইশকে, একটা বিডিআর হত্যাকারীর পরিকল্পনাকারীদের মাঝখানে একজনকে, এবং হাসিনার সরকারের অংশ হয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল, এবং আওয়ামী বদমাইশগুলা প্রমোট করে না, উনি তো ভালো মানুষ, উনি তো মন্দের ভালো,
আর কিছু কিছু বাংলাদেশে অন্যান্য ছাগল পাগল যারা আছে, যাদেরকে আপনার শিলে পাটায় বেটে মুখে তুলে খাওয়ালেও বুঝবে না যে এরা কত বড় শয়তান এই সোহেল তাজ। এই সোহেল তাজকে বি টিম করে ডাক্তার ইউনূসের কিন্তু পাশে দাঁড় করিয়ে দিয়েছে। আর ডক্টর ইউনূস, পশ্চিমারা ওনাকে ব্যাংকের সুদ খাওয়ার জন্য নোবেল প্রাইজ দিয়েছেন, কিন্তু উনার এইটুকু জ্ঞান নাই যে হাসিনার এত বছরের বেনিফিশিয়ারি এবং একসময় হাসিনার এই খুনি হত্যাকারী স্বৈরাচারী হাসিনারই স্বরাষ্ট্র মন্ত্রী ছিল, তাকে পাশে নিয়ে দাঁড়িয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো গদগদ করে হাসছে। ইডিয়েট, নোবেল পেয়েছে। আবার যেই পরিমাণ অস্ত্র রেখে গেছে ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন স্থানে, সেই অস্ত্র উদ্ধার না করা হলে বাংলাদেশের কোন সরকারকেই 6 মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না, অস্থিতিশীল করবে। সেটা নির্বাচনের মাধ্যমেও যদি কোনো সরকার আসে, সেই সরকারকেও, বিশেষ করে বিএনপি যদি আসার, যে বিএনপি আসলে তো অন্য যে কোনো দলের চেয়ে শক্তিশালী হবে। আমি বাকি সব কথা বাদ দিলাম। বিএনপির ভিতরে যেহেতু কি বলে ভারতীয় রয়ের রাজাকার এবং আওয়ামী রাজাকার প্রচুর আছে, এগুলো তো বহু বলেছি। তারপরেও মনে করেন বাংলাদেশের বৃহত্তর দলের মাঝখানে তো একটা, সেই বিএনপিও যদি ক্ষমতায় আসে 6 মাসের বেশি বিএনপিকে স্থিতিশীল হতে দিবে না। তার প্রমাণ তো দেখেছেন। আমি 15 তারিখে আপনার অনুষ্ঠানে বলেছি 17-18 তারিখে কি পরিমাণ অস্ত্র কালেক্ট করেছে সেনাবাহিনী এক গোপালগঞ্জ থেকেই, তার সামান্য অংশ, তাতেই কিন্তু চকচকে ঝকঝকে অত্যাধুনিক অস্ত্র সব, যেগুলোকে ব্যবহারই করা হয় নাই, একদম নতুন। তাহলে চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র সারা বাংলাদেশ জুড়ে আছে। সেই ভারত বাংলাদেশ সীমানার থেকে আরম্ভ করে বাংলাদেশের ঢাকা শহরের কেন্দ্রে পর্যন্ত হাজার 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 জায়গায় এইরকম শত শত অস্ত্রের ভান্ডার আছে। সমগ্র সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স মিলে আন্তরিকতার সাথে খুঁজে একটা অস্ত্রের পাহাড় উদ্ধার করতে পারে, যেটা দিয়ে গৃহযুদ্ধ, যেটা না করলে বাংলাদেশে গৃহযুদ্ধ সেটা দিয়ে শুরু হবে, এবং সেটা দিয়ে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ মারা যাবে না, সেটা দিয়ে ডক্টর ইউনূসের আত্মীয় স্বজনও মারা যাবে। কারণ ডক্টর ইউনূস তুনার মেয়ের কাছে আমেরিকায় চলে যাবে। ডক্টর ইউনূসের উপদেষ্টারা, এনজিওর প্রধানরা, তারাও তো সবাই বেশিরভাগই যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাসপোর্টধারী, তারাও বিদেশে চলে যাবে। এবং ইতিমধ্যে যারা এনসিপির ছাত্র নেতা বনেছেন, তারাও কয়েকজন ডানে বামে কাগজপত্র দেশ ছাড়ার ব্যবস্থা করে ফেলেছে। তার মানে বর্তমানে সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন, আমি গত 6 বছর ধরে আমি বারবার বাংলাদেশ সেনাবাহিনীতে কোরআন হাতে নিয়ে যেই শপথ পাঠ করেছিলেন সবাইকে আমি অনেকবার স্মরণ করিয়ে দিয়েছি, তাদের ভিতরে যেন মনুষ্যবোধ এবং ঈমান যেন ফিরে আসে নারাদায়ের ভিতরে, যে আমরা কিসের শপথ গ্রহণ করলাম, আল্লাহর কোরআন হাতে নিয়ে, আর আমরা করছি কি। এবং তাতে কিন্তু অনেকের বিবেক উদয় হয়েছিল। আলহামদুলিল্লাহ, তারই প্রতিফলন কিন্তু আমরা 5ই আগস্ট দেখতে পেরেছি। তা না হলে কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ হত্যা হতো। সেই একইভাবে আবার সেই বিবেক উদয় করে দিতে চাই, বাংলাদেশে যদি ভারতের এবং আওয়ামীদের রেখে যাওয়া অস্ত্রে ব্যবহার করে গৃহযুদ্ধ শুরু হয়, তাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য অফিসার সৈনিক তো আছেই, যারা হাসিনার প্রতি লয়াল ছিল, সেই সব বহু সিনিয়র অফিসার আত্মীয় স্বজনও কিন্তু সেই গৃহযুদ্ধে মারা পড়বে। মূল কথা, একটা গৃহযুদ্ধের খারাপ পরিণতি যা হয়, ভালো মন্দ সকল পক্ষের, সকল দলের, সকল ধর্মের, ধনী গরিব সকল ধরনের মানুষ মারা পড়বে, এবং দেশটা একটা অতল গহ্বরে চলে যাবে। ডক্টর ইউনূস যেহেতু উনি গ্রামীণের শক্তি অর্জনে এবং মুনাফা অর্জনে এবং তার রাজত্ব প্রসারে ব্যস্ত, এই বেঈমান ডক্টর ইউনূস, সুতরাং ডক্টর ইউনূসের দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ওনার উপদেষ্টাদেরকে বারবার বলার পরও তাদেরও কোনো মাথা ব্যথা নাই। কারণ সবাই, আমি আগেও ব্যাখ্যা করেছি, বারবার ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাই না, কেউই কাজ করছে না, সবাই মনে করছে টাইম পাস করি, সময় আসলে যেন আস্তে করে সরে যেতে পারি, কখনো যদি হাসিনা চলে আসে তাহলে যেন বলতে পারি আমরা তো কিছু করি নাই। এই যে দেখেন, আমরা শুধু চেয়ারে বসতে বলেছিল, চেয়ারে বসেই ছিলাম,
আমি আওয়ামীর বিরুদ্ধে কিছু করিনি, আপনার বিরুদ্ধেও কিছু বলিনি। সুতরাং এগুলা বলে পার হবে না। আগেও ব্যাখ্যা করেছি কেন আওয়ামী লীগ আসতে পারবে না। পার্বত্য চট্টগ্রাম থেকে আরম্ভ করে 91-এর নির্বাচন, 96-এর নির্বাচন, 96-এর অস্ত্র উদ্ধার এবং বসনিয়ার যুদ্ধে একটা খারাপ সময়ে বিভিন্ন জায়গায় কিন্তু সরজমিনে থেকে সশরীরে অভিজ্ঞতার মাধ্যমে যতগুলা কথা বলি, এবং আল্লাহর রহমতে সেনাবাহিনীতে আপনি আওয়ামী ছাড়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র এবং জুনিয়র যে সব অফিসার আমাকে চেনে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমার সম্পর্কে, আমি কেমন অফিসার ছিলাম, কোন মানের অফিসার ছিলাম, আলহামদুলিল্লাহ। সুতরাং সেই সব জ্ঞান থেকেই আমি কথা বলি, উড়া দুরা বানানো কথাবার্তা, মানুষের শোনা কথাবার্তা আমি বলি না। সুতরাং আমি যে কথাগুলো বলছি, যেই পরিমাণ অস্ত্র, শুধু গোপালগঞ্জের সামান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম পাকিস্তানি সেনাবাহিনীর জন্য নদীমাতৃক দেশ বাংলাদেশ একটা কঠিন যুদ্ধের জায়গা ছিল, ইচ্ছা করলেই কিন্তু সেখানে ট্যাঙ্ক ম্যানিওভার চলাচল করা যেত না। সেই বাংলাদেশ কিন্তু এখনো তাই রয়ে গেছে, নদীমাতৃক, নদীনালা, পুকুর, জংলা, নোংরা এসবে ভরা। আপনাকে গত অনুষ্ঠানে একটা বলেছি না যে একটা টোকাই মগবাজারের ময়লার যে স্তূপ জমে আছে সেই স্তূপের থেকে অস্ত্র বের করে রয়েছে, একটা ময়লার স্তূপ থেকে। ভারতের যেই কি বলে এটাকে ফরেন সেক্রেটারি, সে কিন্তু চিরাচরিত বাংলাদেশে কিছু হলেই তো যেন তাদের কোনো প্রদেশের কিছু হয়ে গেছে, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, বাংলাদেশিদের থেকে যেন ভারতের দরদ বেশি। আর ভারতে তো মলম বিক্রেতা আছেই, বাংলাদেশের ভারতের সকল মিডিয়াই তো মলম বিক্রেতা মিডিয়া। তো ওই পররাষ্ট্র সচিব কিন্তু বলেছে যে গোপালগঞ্জে কি হচ্ছে আমরা নজর রাখছি। তাদের মণিপুর জ্বলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মণিপুর কিন্তু জ্বলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছে, খ্রিস্টান প্রচুর নিহত হয়েছে, সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই, সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই। তাদের ভারতের ভিতরে কিভাবে মুসলমান মসজিদ ভাঙা হচ্ছে, কিভাবে মুসলমান হত্যা করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে ভারত টুকরা টুকরা হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই। কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের একটা, সকল রাজনৈতিক দল মিলে, এটিকে আজকে প্রথম, এটা তো আজকে প্রথম না, এর আগেও কিন্তু হাসিনা পালানোর পর থেকে দফায় দফায় বাংলাদেশকে নিয়ে এই বিজেপি সরকার, কংগ্রেস সরকার, এরা সব মিলে কিন্তু একসাথে মিটিং করেছে। কারণ চোরে চোরে মাসতো তো ভাই,